কই বাড়িতে কেউ নাই? হ্যাঁ আরে কারা আইছে? শেফালি তাড়াতাড়ি বাইরাও। আরে দেহ কারা আইছে? সূর্য আমার ভাই। কি করছেন কি? হ্যাঁ, আপনার কোনো ধারণা আছে এই পোশাকের দাম কত হতে পারে? ধারণা থাকবে কি করে? এরা কি আমাদের সোসাইটির মানুষের সাথে চলাফেরা করে? থাকে তো বস্তির মধ্যে। দেখেন, আপনি যে আমার স্বামীকে জড়িয়ে ধরলেন, এই কোটটার দাম কত জানেন? 12,000 টাকা। এটা ওয়াশ করাতেও 500 টাকা লাগে। আর আপনাদের যদি 500 টাকা দেই, 500 টাকা দিয়ে 3 দিন বাজার করে খাবেন। আসলে হয়েছে কি বৌমা, অনেকদিন পর দুই ভাই সামনে আইছে তো, জড়াই দেওয়ার লোভটা আমি সামলাইতে পারি নাই, তাই ফুট করে জড়াই ধরছি। তোমরা কিছু মনে করো না। তাই কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, ভালো আছি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যেটা বলতে এসেছো বলো। বলো কি হলো, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? বলো। আরে একজন বললেই তো হইছে, বলতাছে তো। ভাইজান, আসলে আমরা তো সিদ্ধান্ত নিয়েছি মানে গ্রামে আর আসবো না, তাই। বুঝতে পেরেছি, তুমি যদি এভাবে মেনমেনিয়ে বলো তাহলে ভাইজানি বা কি বুঝবে? ভাইজান, আমি আপনাকে ক্লিয়ার করে বলছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর গ্রামে আসবো না। উত্তরাতে একটা প্লট দেখেছি, সেখানেই আমরা বাড়ি করে থাকবো। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হইলো। আমরা সবাই মিলা শহরে থাকতে পারো, গ্রামে তো একা একা থাকি। শহরে যখন তোদের সাথে থাকুম তখন আনন্দটাই আলাদা। গর্বে সবাইরে কইতে পারুম আমরা একসাথে থাকি, আমরা শহরে থাকি। ভালোই হয়েছে। হোয়াট? একসঙ্গে থাকবো মানে? আপনি কি করে ভাবলেন যে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে থাকবো? শুনেন, আপনাদের মতো মানুষকে নিয়ে যদি আমরা একসঙ্গে থাকি, আমাদের মান সম্মান বলে কিছু থাকবে না। গ্রামে আছেন, গ্রামের পরিবেশে থাকছেন, এখানেই থাকেন, আপনাদেরকে এখানেই বানাই। সেটাই। আর এই যে আপনি যে বললেন যে আমাদের বাড়ি, সেটা আপনাদের না, সেটা হবে শুধু আমাদের 4 জনের বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবই ওই বলে। অনেক দূর থেকে তোমরা আইছো, অনেক পেরেশান। ঘরে চলো, শরবত খাও, ঠান্ডা হও, তারপর সব শুনুম নে। চলো। না ভাইজান, আমরা দেরি করব না, আমরা কাগজপত্র দেখতে আসছি, কাগজপত্র দেখে চলে যাব। কাগজপত্র দেখে কি করবে? আমি বলছি, কাগজ রেডি করেন, আমাদের যে সম্পত্তি আমরা পাই সেটা বিক্রি করে আমরা টাকা নিয়ে এখান থেকে চলে যাব। ও ভাই, ঠিক আছে তো, জমি জামা যা আছে সবই তো তোগো, ওইটা নিবি, অসুবিধা কি? আগে ঘরে চল, দূরের থেকে আইসোস, কিছু খাওয়া দাওয়া করবি না, তারপরে সব হইব। না ভাইজান, আমরা ঘরে যাওয়ার জন্য আসিনি। ঘরে যাওয়ার জন্য আসলে ঘরে গিয়েই কথা বলতাম। তুমি কাগজপত্র রেডি করো, আমরা ঘুরে আসতেছি। জমি যত দ্রুত সম্ভব বিক্রি করতে হইব। বাটি তুমিও দেখো, বাটি আমরাও দেখতেছি। এই ভাইজান চলো। হ্যাঁ, এসে যেন দেখি কাগজপাতি রেডি আছে। চলো। কি ব্যাপার, তোমার চোখে পানি কে? কই? ও, কখন জানি চোখে পানি চলে আইছে। মানে অনেক দিন পর আমার ভাইগুলা আইছে তো, তাই মনের অজান্তে খুশিতে চোখে পানি চলে আইছে। আর শেফালি, এটাই মনে হয় আমাদের পুরস্কার। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? ও, আমার চোখে পানি এমনি। আসলে কি জানো, যাকো এতদিন কোলে পিঠে করে মানুষ করলাম, যারা আমার এই বুকটা জয়রা ছিল, কখনো ভাবি নাই এই বুকটা খালি করে একদিন তারা চলে যাইব। ওইটা মাইনে নিতে পারতেছি না গো। শেফালি, ও শেফালি, সন্তান কি চিরকাল মা বাবার কাছে থাকে? থাকে না তো। সন্তানটা যখন বড় হয়, মানুষ হয়,
তখন একদিন না একদিন বাবা মার থেকে দূরে চলে যায়। ওইটাই না হয় মনে সান্ত্বনা রাখো যে আমাদের সন্তানরা এখন বড় হয়েছে, ওদের ভবিষ্যৎ ওরা দেখে নিতেছে, ওরা ভালো থাক, এই দোয়াই করো। ঠিকই কইছো। আসলে মায়ের মন তো সবকিছু মানতে চায় না, মানতে পারি না। আর কান্দো না, আর কান্দতে হবে না। চলো, মনটা শক্ত করো, চলো ঘরে চলো। এমন একটা এলাকার মধ্যে আসছি, এই এলাকার মধ্যে গাড়িও ঢুকে না, গাড়ি রেখে আসতে হয় বাজারে, পা দুইটা খুলা যাইতাছে। ও মা গো, ইস। ভাইজান, তাহলে তুমি ভাবি গো বাড়িতে যাও, আমি একটু শেফা গো বাড়িতে যাই, রেস্ট নেই, তাড়াতাড়ি আইসা পড়বা। ওই বাড়িতে কাগজের জন্য যাইতে হইব না, কাগজ নিয়ে আমরা ঢাকা চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই এসে একটা ফোন দিস। ওকে ওকে ওকে, চলো। ভালো রে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। জমির কাগজপত্র আনছস? মা, জমির দলিল আনতে ভাসুরের কাছে গেছিলাম, উনি বললো জমির দলিল ব্যবস্থা করে রাখবে, বিকালে গিয়ে তোমার জামাই নিয়ে আসবে। হ্যাঁ রে মা, সময় মতো কাগজপত্র নিয়ে আসবি। আরে জমিটা যে দেখছি 13 নম্বর সেক্টরে, ওফ আমার এত পছন্দ হয়েছে। শোন, দোতলায় উত্তর দিকে জানলা করে, বড় একটা জানলা করে একটা আমি ফ্ল্যাট বানাবো। আর ওটার সামনে তো দক্ষিণের রাস্তা, দুই দিকে রাস্তা। এই জমি কিন্তু হাতছাড়া করা যাবে না, আমার খুব পছন্দ হয়েছে। মা, শুধু তোমার না, আমারও অনেক পছন্দ হয়েছে। আমি তো চিন্তা ভাবনা করেই রাখছি, দক্ষিণ পাশে এক সাইডের রুম তো আমি তোমাকে দিব, হ্যাঁ। আর অন্য সাইডের রুমটা বিশাল বড় করে করব এবং বিশাল বড় করে একটা গ্লাস ডোর দেব। অনেক মজা হবে, তাই না রে মা? হ্যাঁ মা, অনেক মজা হবে। আচ্ছা মা, তুমি জমি বিক্রি করতে চাইছিলে কাদের কাছে? আরে চিন্তাই করবি না, জমি নেওয়ার জন্য তো এক পায়ে খাড়া 3 জন, অলরেডি 3 জন টাকা পয়সা নিয়ে দাঁড়ায় রয়েছে। এখন যে বেশি টাকা দিব তার কাছেই আমি দিব। একদম ঠিক। শোনো, তোমার বড় ভাইজান সে তো গ্রামের মানুষ, এখন জমি দেয় কি না দেয় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তুমি একটু যাই একটু রকডক করে কথা কও। যে জায়গায় আম্মু আমার অভিভাবক আছে, ওইখানে তো আমার কোনো টেনশন নাই। আম্মু আমাকে যা বলবে আমি তাই করবো। শোনো জামাই বাবাজি, আমি জানি তোমার ভাই খুব ভালো মানুষ, তোমাকে ঠকাবে না। রক্ত কোনোদিন রক্তকে ঠকায় না। কিন্তু ওই যে একটা পরের বাড়ি মাইয়া আসছে না, তোমার ভাবিটা কথাবার্তা কিন্তু আমার কাছে ভাল লাগে না। আমি দেখছি তো, মানে কেমন কেমন মনে হইলো। ওর থেকে একটু দূরে থাকবা, ভাইয়ের সাথে হাত করে থাকবা। ভাবি যদি কখনো কোনো উল্টাপাল্টা কথা বলে তুমি আমাকে বলবা, তোমার ভাই তো কিছু বলবে না, আমি যাই তাকে ঠিক করব। আম্মু, আপনি যে কি বলেন, আমার যদি কোনো সমস্যা হয় এই পৃথিবীতে আপনি আমার অভিভাবক ছাড়া কে আছে? আপনিই তো যাবেন, সকল সমস্যা তো আপনারই সমাধান করতে হবে। মা, তুমি কোনো টেনশন করো না, ওকে আমি অনেক ভালো করেই বুঝাই। যা শুনো, এই যে তোমার ভাবি তোমাকে এসে জড়াই দিল, তুমি একটু ধাক্কা মারবো না? নোংরা হাত মা, তুমি জানো না তাদের কি একটা অবস্থা, গোবর ধরে এটা ধরে সেটা ধরে তোমার জামাই। এই যে ব্লেজার খুলে ফেলছি, পরিনি। আচ্ছা, ওটা ধোয়ার ব্যবস্থা করছি আমি। মা, অনেক দূর থেকে আসছি, খুব tired। ওহো, আমরা ভিতরে দেখ যাই। গরমের মধ্যে তোদের আমি বাইরে দাঁড়িয়েই কথা বলছি। চল, ঠান্ডা শরবত খেয়ে ঠান্ডা মাথায় কিভাবে ফ্ল্যাটটা তৈরি করা হবে, বেডরুম কোথায়, কি কি আছে সব আমরা আলোচনা করছি। আয়। বাবা, বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আব্বা? ভালো আছি আল্লাহ। তোমরা ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা। বাবা, আসছি একটা দরকারে। কি দরকার রে মা? তোমার সাথে কোনো দরকার নেই, আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, ওখানে তো আমার বড় ভাসুর আর ভাবি থাকে। সম্পত্তি যা পাই সেটা বিক্রি করব, বিক্রি করে ঢাকা একটা প্লট দেখেছি, সেটা কিনবো, সেজন্য এসেছি। তা তোর ভাসুর কি জমি বিক্রি করতে রাজি হয়েছে? রাজি না হওয়ার কি আছে, গিয়েছিলাম সেখানেই আগে, গিয়ে বলে এসেছি, ওনাকে বলেছি কাগজপত্র রেডি করতে, উনি রেডি করে রাখছে, যাওয়ার সময় কাগজপত্র নিয়ে যাব। তুমি এক কাজ করো, পার্টি দেখো, তোমার কাছে অনেক ভালো ভালো দালাল আছে, দেখে জায়গাটা বিক্রি করে দাও।
তা জমি কতটুক আছে? জমি তো আমাদের মাঠে আছে 15-20 বিঘার কাছাকাছি, আর বাড়িটা। শোনো, আমি কাদেরের সাথে আলাপ করতেছি। কাদেরের কাছে অনেক ভালো ভালো পার্টি আছে। এই জমি বিক্রি করা কোনো বিষয় না। তোমার ভাইয়ের জায়গা তো অনেক ভালো জায়গা, ওই জায়গার পার্টিও আছে। জি আব্বা, আমি বিকালে সব কাগজপত্র রেডি করে আপনার কাছে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে এসো। চলো ভিতরে চলো। আসো। শেফালি, শেফালি, ও তুমি কও। তুমি এখনো কাঁদতেছো? না, কাঁদতেছি না, এমনি চোখে ময়লা পড়ছে, তাই পানি পড়তেছে। তুমি যদি এইভাবে ভেঙে যাও তাহলে আমি কি করব কম? মনটা শক্ত করো, আল্লাহ আমাকে এক ব্যবস্থা করবই। পারতেছি না। আমি সবই বুঝি, সবই বুঝি। তুমি না কইছো তুমি সূর্য মফিজের মা, তাহলে কাঁদো কেন? ওদের সুখেই তো আমাগো সুখ। ওরা যদি ভালো থাকে তাহলে তো আমাগো ওইটা দেখেই তো শান্তি পাবো আমরা। হ্যাঁ, আর কাঁদুম না। তুমি এই যে মাতবরের কাছ থেকে দলিলটা নিয়ে এসেছি, সব রেডি আছে। এখন ওরা আসলেই ওর কাছে দিয়ে দেবো। হ্যাঁ, ও গো জমি জমা বাড়ি ঘর সব বুঝাই দাও। সব দিয়ে আমরা দুই বুইড়া বুড়ি এখান থেকে অনেক দূরে চলে যাবো। হরে শেফালি, আমরা তো বুড়া বুড়ির বয়স হয়ে গেছে, আইজ আছি খাই নাই। ওগো একটা ভবিষ্যৎ আছে না, ওগো পোলা মাইয়া হইব, বড় সংসার হইব, ওগো তো এগুলোর দরকার আছে। ওরা আসলে ওগো হাতে এই দলিলটা দিও। ভাইজান, হ্যাঁ, কাগজপত্র রেডি করেছো? হ হ ভাই সূর্য, ভাই বাবুস, এই যে দলিল, এই দলিল ঘরে রাখি না, কারণ আমার ঘর তো সেরকম একটা ভালো না, তাই মাতবরের বাড়িতে রাখছিলাম, সেখান থেকে নিয়ে আইছি। সব তৈরি করা আছে, তোরা তারপরে একটু দেখে নে। দেখি ভাইজান, হ্যাঁ, এই দলিলে তো দেখতেছি আমাদের জায়গা জমি বাড়ি যা কিছু আছে সব আমাকে দুই ভাইয়ের নামে। তোমারটা কই? কি করছে ভাই তোরা? আমাগোটা আমাগোটা এই যে সামনে দাঁড়াই রয়েছে, আমার দুইটা ভাই, এই তোরাই তো আমাগো সম্পদ, জায়গা জমি ধন দৌলত যা কিছু কস সবই তো তোরা। আমাগো আর কি লাগবো রে ভাই? ভাইজান, এটা তুমি কি কইতেছো? তোমরা আমাকে এত ভালোবাসো, আর আমরা উত্তরায় বাড়ি করব, আলাদা থাকবো, বউদের কথা শুই না আমরা তোমার কাছ থেকে দলিল নিতে চলে আসছি। আর একবার আমরা তোমার কথা ভাবলাম না, যেই ভাই ছোটবেলা থেকে পড়াশোনা করাইলো, এত কষ্ট করে বড় করলো, সেই ভাইয়ের কথা আমরা ভুলে গেছি। আচ্ছা ভাইজান, তুমি যে জায়গা জমি সব আমার দুই ভাইরে দিয়ে দিলা, তুমি থাকবা কই?
ভাই সূর্য, ভাই বাপুস, আমাগো বাপ যখন মরে যায় না, তখন তোরা দুইটা ভাই ছোট্ট ছিলি। এই আমার হাতে আমাগো বাপ তোকে দিয়ে গেছে, আর বলছে আমি যেদিন থাকবো না, তুই হবি আমার স্থানে বাবা। ওগো বড় ভাই মানে তো বাবা, তুই ওগো বাবা, ওগো দেখে শুনে রাখবি। সেই দিন থেকে আমি কি ভাবছি জানোস, তোরা দুইজন আমার সন্তান। আর এই যে এই মানুষটারে যেদিন আমার সংসারে আনলাম, তারপর থেকে না ও তোদেরকে সন্তান হিসাবেই মাইনা নিল। ওরে আমি অনেক কইছি যে তুমি একটা সন্তান নাও, কিন্তু কিন্তু ও কইতেছে কি কও, আমি কেন সন্তান নিব? আমার দুইটা সন্তান থাকতে আমি আবার কেন সন্তান নিব? আমার যদি সন্তান হয় তাহলে ওগো দুই ভাইয়ের প্রতি আমার মায়া উঠে যাইব। না না না, আমি সন্তান দিব না। এই 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 হতভাগীটা কখনো সন্তান নেয় নাই রে। আর আমি তো তোগো দুই ভাইয়ের মুখের দিকে তাকাই তো আছি রে। আমার ধন সম্পদ দিয়ে এগুলা কি হইব? আর আমরা কই থাকুম ওই চিন্তা তোরা করিস না। আমাগো বয়স হয়ে গেছে, বুড়া বুড়ি যেখানে রাইত সেখানে কাই। আমাগো এই ধন সম্পত্তি জমি জমা দিয়ে এগুলো আমরা কি করুম? আল্লাহ দিলে তোগো সামনে কত বড় ভবিষ্যৎ পড়ে রয়েছে, সন্তান হইব, সংসার হইব, তোগো এগুলো দরকার। সেই জন্য ওই ভিটা বাড়ি জমি জমা যা আছে সব দিয়ে দিলাম। এই পাগলিটা আর সন্তান নিল না, আমাগো তো আর সন্তান নাই, তাই অনেক আগে থেকেই আমরা দুইজনে বুদ্ধি করে এই দলিলটা আমি তৈরি করছি। জায়গা জমি ঘর বাড়ি পুকুর যা কিছু আছে সব এই দলিলে দেওয়া আছে। মাহফুজ, কাগজটা দে তো। ভাইজান, হ্যাঁ? এই দলিলটা তোমার কাছেই রাখো। আমার কাছে? হ্যাঁ রাখো, ধরো। আমাদের একটু জরুরি কাজ আছে, আমরা কাজটা শেষ করে চলে আসতেছি। চল না। ও ও ও আচ্ছা, আসো আসো। কবিতা, কবিতা, হ্যাঁ আসছো, দেখি দলিলটা। তুমি জানো আমি কতটা খুশি, কতদিন পর আমার স্বপ্নটা পূরণ হবে। তুমি জানো না আমি যে কতটা খুশি। কি এটা কি? এটা তো ডিভোর্স লেটার। ভুল করে ডিভোর্স লেটার কেন নিয়ে এসেছো? যাও ফিরিয়ে দিয়ে দলিলটা নিয়ে আসো, যাও। আগে ভালো করে পড়ে দেখো ডিভোর্স লেটারে কি লেখা আছে, কে কাকে ডিভোর্স দিচ্ছে। সেটা তো খেয়াল করিনি, দাঁড়াও। সূর্য, কবিতা, মানে কি সূর্য? এসব কি? এটাই তো হওয়ার ছিল, তাই না? দীর্ঘ আশা অপেক্ষার পরে যেটা চেয়েছিলে সেটাই নিয়ে আসলাম। সূর্য, তুমি কি আমার সাথে মজা করছো? ফাইজলামি করো তুমি আমার সাথে? মোটেও তো মজা করছি না, এটাই তুমি প্রাপ্য ছিলে। তুমি কি ভেবেছো তুমি যা বলবে, যা করতে বলবে আমি ঠিক তাইতেই করব? হ্যাঁ, তাইতেই তো করছিলাম। তো পরে আমার চোখ কান খুলে গেল, আসলে আমি কি করছি। আরে যে ভাই জন্মের পর বাবার চেহারাটা কিরকম আমার মনে নেই, কিন্তু এই ভাই আমাকে বাবার আদর স্নেহ দিয়ে বড় করেছে। আর যে ভাবি, উনি কোনোদিন নিজের গর্ভে সন্তান নেয়নি যে আমাদের প্রতি ওনার ভালোবাসাটা কমে যাবে তাই। এসবের মানে কি? তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো সূর্য? না, যেটা সত্যি সেটাই, আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। বাবা, বাবা, কি মা ডাকতেছিলি কেন? তোমাদের জামাই দলিল আনতে গিয়ে ডিভোর্স লেটার নিয়ে এসেছে। সে নাকি আমাকে ডিভোর্স দিবে। মানে কি ব্যাপার বাবা, আমার মেয়েকে তুমি ডিভোর্স দিবে কেন?
ডিভোর্স কেন দেব? ও তো আমার কাছে এটাই প্রাপ্য ছিল। ও চেয়েছে আমার কাছ থেকে আমার ভাইয়াকে, আমার ভাবিকে আলাদা করতে। আসলে কি বাবা, আমার বাবার চেহারাটা কিরকম ছিল আমার কিন্তু মনে নেই এখনো পর্যন্ত। আমি ছোটবেলা থেকে আমার ভাইকে দেখে আসছি, যে কিনা আমাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বাবার মতো করে বড় করেছে। আর আমার ভাবি নিজের সন্তান নেয়নি, আমাদের প্রতি তার ভালোবাসা কমে যাবে তাই। আর ছোটবেলা থেকে বাবা মায়ের অভাবটা আমার ভাই আর ভাবি পূরণ করেছে, তাদের কোনো সন্তান আদি নেই। আর আমরা ভাই হয়ে আমাদের পিতৃতুল্য সেই বড় ভাইয়ের সাথে বেইমানি করতেছিলাম। আমাদেরকে সবসময় পরামর্শ দিয়েছে আপনার মেয়ে যে সম্পত্তি ভাগ করে নিয়ে নাও, নিয়ে টাকা পয়সা নিয়ে শহরে একটা বাড়ি করো, ঢাকায় একটা বাড়ি করো। যে ভাই আর ভাবি সেই ছোটবেলা থেকে আমাদেরকে বাবার আদর মায়ের স্নেহ দিয়ে বড় করেছে, যে ভাই ভাবি কখনো সন্তান নেয়নি, আমাদের মুখের দিকে তাকিয়ে সেই ভাই ভাবিকে আমরা আলাদা করে দিচ্ছি। আমরা আমরা একটা বারের জন্য চিন্তা করিনি যে তারা কিভাবে ভালো থাকবে। আমরা শুধু আমাদের নিজেদের ভালো চিন্তা করেছি। আর আপনার মেয়ে সারাক্ষণ আমার কানের কাছে কান পড়া দিয়েছে, গ্রামের সব সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে আসো, আমরা ঢাকায় বাড়ি করব। একটা বারের জন্য আমি ভাবিনি যে আমার ভাই ভাবি কিভাবে থাকবে, কেমন থাকবে। আর আমার সেই ভাই ভাবি সব সম্পত্তি আমাদের ছোট দুই ভাইয়ের নামে দিয়ে দিয়েছে, তাদের নামে কানা করিও নেই। আমি কি করে পারবো আমার বাবা মা আমি আলাদা করে দিতে? একটাবার ভেবে দেখেছেন এই মানুষগুলো কিভাবে আমি ঠকাবো? আমি তো তাদের সন্তান, তাদের সন্তানের মতো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি ডিভোর্স দেব। ঠিকই তো আছে, তোমার যেই ভাই তোমার বাবা মা মরার পরে তোমাদের স্নেহে সে আর কোনো সন্তান নেই, তোমাদেরকে নিজের ছেলের মতো লালন পালন করেছে, এতটুক বড় করেছে। আর সেই সম্পত্তি তুমি বিক্রি করে দিবা, ওই সম্পত্তি তো তোমাদেরই থাকবে। মারে, তুই তোর ভাসুরকে নিজের বাবার মতো মনে কর, তার কাছে গিয়ে ক্ষমা চা। এই সম্পত্তি তোদেরই থাকবে, এই সম্পত্তি বিক্রি করলে আর কিনতে পারবি না, এই সম্পত্তির অনেক মূল্য। ঠিকই বলেছো বাবা, ভুল তো আমি করেছি। আমি ভাইয়ের কাছ থেকে ভাইকে কেড়ে নিতে চেয়েছিলাম, কিন্তু একটাবারের জন্য চিন্তা করে দেখিনি সে ভাই ওর জন্য কি করেছে। সূর্য, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন করব না। কবিতা, ক্ষমা আমার কাছে না, ক্ষমা যদি চাইতে হয় আমার ভাই আর ভাবির কাছে চাও। যদি ভাইয়া ভাবি তোমাকে ক্ষমা করে দেয় আমার আর কিছু বলার থাকবে না। ক্ষমা তুই এক্ষুনি যা, তার কাছে ক্ষমা চা তুই। ঠিক আছে, চলো। চলো। শেফা, শেফা বাইরে আসো, আম্মুকে নিয়ে আসো। ও জামাই, দেখি, আরে দেখাও না দলিলটা, দেখি না। কি রে মা, মুখটা অমন করলি কেন? ঠিক নাই? দলিল ঠিক নাই? আমি এই কি জামাই, তুমি মনে হয় মজা করতেছো তাই না জামাই? জি না মা, আমি কোনো মজা করতেছি না। হো, বুঝতে পারছি, ভুলে মনে হয় অন্য কাগজ নিয়ে আসছো। জি না, আমি কোনো ভুলও করিনি, আমি যা করেছি সব গয়নে করেছি। তার মানে কি তুমি আমাকে ডিভোর্স দিতে চাইতেছো? কেন? হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছি না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তুমি যদি স্বাক্ষরটা দাও তাহলে পরিপূর্ণ হবে। জামাই, এবার মনে হয় একটু বেশি হয়ে গেল। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে ডিভোর্স পেপারে সিগনেচারের কথা বলছো? তোমার সাহস তো কম নয়। আমার মেয়ের অপরাধ কি? আপনার মেয়ের অপরাধ পাহাড় সমান। আমি যদি আপনার মেয়ের অপরাধ বলা শুরু করি তাহলে শেষ হবে না। আমি সংক্ষেপে শুধু এ কথাটাই বলতে চাই, আপনার মেয়ের অপরাধ হচ্ছে সে একজন বাবার থেকে তার সন্তানকে আলাদা করে দিতে চেয়েছে, সে একজন মার থেকে তার সন্তানকে আলাদা করে দিতে চেয়েছে। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো।
এই পৃথিবীতে আমার মা বাবা নেই, কিন্তু যারা আমাকে ছোট থেকে এই বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, তারা হচ্ছে আমার ভাই আর ভাবি। আপনার মেয়ে আমাকে আমার ভাই আর ভাবির থেকে আলাদা করে দিতে চেয়েছে। ভালোই করেছে। কেন, তোমাদের ভবিষ্যতে সন্তান হবে, তোমাদের ভবিষ্যৎ নাই? বাড়ি গাড়ি সবই তো দরকার আছে। মা শুধু সেটা না, তুমি ওর ভাইয়ের পরিবেশ দেখছো? গ্রামের মধ্যে থাকে, তার মধ্যে আবার ওনাদের আচার আচরণ চালচলন আমার একদম পছন্দ না। ওনার সাথে আত্মীয়তা রাখা তো আমার জন্য একটা মানে দুর্দশার মতো। তাহলে তুমি ওনার সাথে সম্পর্ক রাখতে চাইছো কেন? এজন্যই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আর মুখ সামলে কথা বলবে। তারা হচ্ছে আমার ভাই আর ভাবি, যাদের স্পর্শে, যাদের সুদৃষ্টিতে আজকে আমার গায়ে ব্লেজার রয়েছে, তারা হচ্ছে আমার ভাই আর ভাবি। তাদেরকে নিয়ে আর একটা বাজে কথাও তুমি বলতে পারবে না। যদি তাই হবে, তোমাকে যদি সন্তানের মতোই দেখে, তোমাকে যদি বাপ মায়ের ভালোবাসা দিয়ে বড় করে থাকে, তাহলে তোমাকে জমি সব দিয়ে দিচ্ছে না কেন? তাদের তো সন্তান নেই, তুমিই সন্তান হিসাবে তো তুমিই সব পাও, দিচ্ছে না কেন বলো? এই যে একটা কথা বললেন, আপনি হলে এটা কোনোদিনও করতেন না, কিন্তু আমার ভাই আর ভাবি তাদের সন্তান নাই বলে আমাদের দুই ভাইকে তাদের সম্পত্তি সহ দিয়ে দিয়েছে। কি বলছো তুমি? তোমার ভাই ভাবের সম্পত্তি তোমাদের দুই ভাইয়ের নামে লিখে দিয়েছে? হ্যাঁ, লিখে দিয়েছে, এবং আমরা চাওয়ার আগেই তা করেছে। আমরা আজকে চেয়েছি, কিন্তু তারা বহু আগেই আমাদের দুই ভাইকে তাদের সকল সম্পত্তি লিখে দিয়েছে। তার মানে ওনারা তোমাদের খারাপ চায় না? না, ওনারা আমার খারাপ চায় না। আমার খারাপ যদি কেউ চেয়ে থাকে, সেটা হচ্ছে তুমি এবং তোমার মা। মাহফুজ, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি মন থেকে চাচ্ছিলাম আমাদের সোসাইটিতে যেমন মানুষজন চলে, সেখানে যদি তোমার বড় ভাই আর ভাবিকে নিয়ে যাই, তাহলে সবাই আমাদেরকে ছিছি করবে, আমাদেরকে নিয়ে কুটুক্ত করবে। আমি চাচ্ছিলাম না এর জন্য তোমার ভাই ভাবির সাথে সম্পর্ক রাখতে। আর গ্রামের জায়গাটা আমার একদম পছন্দ না, এই জন্য। কিন্তু কিন্তু ওনাদের মন মানসিকতা অনেক ভালো, এটা আমি আগের থেকে জানলেও আমি ওনাদের সাথে বেয়াদবি করেছি। তোমার কাছে আমি সবসময় ওনাদের নামে দুর্নাম করেছি, কুটাক্ষ করেছি। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি তালাক দিও না, আমার ভুল হয়ে গেছে মাহফুজ। আমি তোমাকে মাফ করার কেউ না। তুমি যাদের সাথে অন্যায় করেছো, যাদের থেকে আমাকে আলাদা করে দিতে চেয়েছো, তারা যদি তোমাকে ক্ষমা করে, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার মেয়ে যাবে, তোমার ভাই ভাবির কাছে যাবে। যারা তোমাকে মা বাবার ভালোবাসা দিয়ে বড় করেছে, অবশ্যই যাবে। আসলে ভুলটা কিন্তু আমার, ভুল আমার মেয়ে করেনি। আমি ওকে এমন ভাবে কান পড়া দিয়েছি যে ভাই ভাবির সাথে ভালো ব্যবহার না করতে, ওদের দোষ সব সময় তোমার কানে দিতে, যাতে তুমি বিরক্ত হয়ে ওদের কাছে জমি জমা চাও। আমি লোভে পড়ে আমার মেয়েকে এসব বুঝিয়েছি, যাতে তোমাদের সাথে ভালোভাবে আমিও থাকতে পারি। আমার ওই গ্রাম পছন্দ না, কিন্তু এখন তো দেখছি তোমার ভাই ভাবি মানুষ না, ফেরেশতার মতো। আর এই ফেরেশতার মতো মানুষকে আমি তোমার কাছ থেকে আলাদা করতে চেয়েছি। সব দোষ আমার না। আমাকে আমাকে তুমি মাফ করে দাও। আর আমার মেয়ে যাবে, যে তাদের কাছে মাপ চাইবে, একসাথে থাকবে। বাবা, তুমি ওকে ডিভোর্স দিও না। এরপরে যদি তুমি যেখানেই রাখবে, যদি গ্রামে রাখো, আমার মেয়ে গ্রামে থাকবে। আর যদি তোমরা শহরে যেতে চাও, তোমরা শহরে যেয়ে থাকবে, কিন্তু আমি যাব না তোমাদের সাথে। আমি এই গ্রামেই থেকে যাব। যা 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 শ্বশুর বাড়ি, ভাই ভাবির কাছে পা ধরে মাপ চাইবি, আর আমি না ডাকলে আসবি না। ভাইজান, ভাবি, ভাইজান, ভাইজান আপনি আমার মাফ করে দেন ভাইজান। আমার আমি আপনি মাফ করে দেন। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আপনাদের সাথে। ওঠো 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 ওঠো। কি ব্যাপার, হঠাৎ করে মাপসা আছে কেন? অপরাধ যেহেতু করছে, মাপ তো চাইতেই হবে। ভাইজান, আপনি আর যদি আমাকে মাফ না করেন, ওরা দুই ভাই আমাকে দুই বোর্ডে ডিভোর্স দিয়ে দিব। না না, কি কি কইলা তুমি?
ওগো ঘরে কয়টা মাথা, আমি পয়সা থাকতে বউগো ডিভোর্স দিয়ে দিব? এই বউরা এমন কি অপরাধ করছে যে বউগো ডিভোর্স দিয়ে দিবি? ভাইজান, তুমি শুনতে চাও ওরা কি অপরাধ করছে? হ্যাঁ শুনতে চাই। ওরা এত বড় অপরাধ করছে যে অপরাধ কোনো ক্ষমাই হয় না। ওরা একটা মায়ের বুক থেকে তার সন্তানকে আলাদা করে দিতেছে, একটা বাবার কোল থেকে তার সন্তানকে আলাদা করে দিতেছে। এটা কি অপরাধ না? আমরা সন্তান হইয়া আমাকে বাপ মারে আলাদা করতে চাই না বাবা। বড় ভাই না তুমি, আমাকে বাবা, আমাকে দুই ভাইয়ের সন্তান স্নেহে বড় করছো। এ ভাবি কিসের ভাবি? আমাকে এই তো আমাকে মা, সাক্ষাৎ মা, যে কিনা কোলে পিঠে করে মানুষ করছে আমরে। ভাইজান, তোমার মনে আছে কিনা জানি না, আমার একটা কথা মনে আছে। ছোটবেলা আমি একটা ঘড়ির জন্য অনেক কান্না করছিলাম। তুমি অনেক মানুষের কাছে টাকা ধার চাইছিলা, কেউ তোমার টাকা ধার দেয়নি। অবশেষে তুমি ভাবির নাক ফুল বিক্রি করে আমার জন্য আর মেজ ভাইয়ের জন্য ঘড়ি নিয়ে আসছিলা। ওই দিন কি ভাবছিলাম জানো? তোমার জায়গায় যদি আমাকে বাপ থাকতো এই কাজটাই করতো। তুমি কোনো সময় আমাকে বাপের অভাব বুঝতে দাও নাই। মানুষের মতো মানুষ করছো, ঢাকা শহর লেয়াপড়া করেছো, কোনো কিছুর অভাব দাও নাই। আর আমরা ওইটার প্রতিদান কি দিতেছিলাম? আমরা দুই ভাই তোমাকে আলাদা করে দিতে চাইছিলাম। কিন্তু কেন দিতে চাইছিলাম জানো? এই দুই বউয়ের যন্ত্রণায়। এই জন্য তোমরা যদি ওগরে ক্ষমা না করো, আমরা দুই ভাই ও ক্ষমা করবো না, ওগরে তালাক দিয়ে দিব। ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে। আসলে আমরা ভাবছিলাম যে যদি আপনাকে থেকে ওগুলো আলাদা করি তাহলে আমরা নিজেরা ভালো থাকবো। আর এই সম্পত্তির তো কোনো দরকার নাই। ও আমার বারবার কইতো গ্রামে এসে থাকবো, আমার গ্রামে থাকা পছন্দ না। শেফা, আমরা গ্রামে সুন্দর একটা বাড়ি করবো, সেই বাড়িতে আমরা সবাই মিলা থাকবো। দেখবি সবাই মিলা থাকলে আর কোনো কষ্ট হইব না। আপনারা মাফ করে দেন, আপনারা আমাদের সাথেই থাকবেন। যদি শহরে থাকি শহরে, আর যদি গ্রামে থাকি গ্রামে, যেখানেই থাকি না কেন। আচ্ছা ঠিক আছে, আর কইতে হইব না। তোরা ছাড়া আমাকে জীবনে আছে কিরা কত? মাহফুজ, সূর্য, তোরা যেমন আমার সন্তান, ওরাও তো আমার সন্তান। ওরা ভুল করছে, ভুল বুঝতেও পারছে, ওকে ক্ষমা করে দিছি। আচ্ছা ভাবি, ওগো দুইটারে সুন্দর করে তোমার দুইটা পুরান শাড়ি দিবা, ওরা পরবো। আমরা দুই ভাই বাজার থেকে একটা খাসি কিনা নিয়ে আসবো, পাড়া প্রতিবেশী করে নিয়ে সবাই মিলা একসাথে খাবো। চলো বন্ধু। আচ্ছা চল। এই যে তোমার পুরাগো পাগলামি শুরু হয়ে গেল। চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো।